আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা দেখব নার্সিং ভর্তি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে রক্ত। আমরা একটা টপিক কিভাবে পড়তে পারি সেই জিনিসটা তোমরা আজকে দেখো। সো আমরা যখন অফলাইনে ক্লাস নিতে যাই তখন আমরা যখন জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া বলো তো রক্ত আসলেই কি, তখন আমাদেরকে একটা কমন প্রশ্ন করে যে ভাইয়া রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা, আমরা আগে পড়তাম। তো আমরা যদি একটু এক্সপ্লেন করি রক্তের ডেফিনেশনটা, তাহলে এরকম হয় যে রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয় লবণাক্ত স্বাদযুক্ত লাল বর্ণের তরল যোজক কলা। এটা হচ্ছে আমাদের রক্তের একটু এক্সপ্লেন ডেফিনেশন। এখন আমরা দেখো একটু প্রশ্ন করি তো, রক্তকে কেন বলা হইতেছে রক্তটা সামান্য ক্ষারীয়? কেন? তোমরা যখন পড়বা তখন সবসময় প্রশ্ন করবা কেন হয়, কেন সামান্য ক্ষারীয় বলা হইতেছে? তাহলে তোমার অ্যাসিড খার ব্যাপারটা জানতে হবে। তো আমরা একটু ক্লিয়ার করি। চলো, আমরা সকলেই জানি আমাদের স্কেল আছে, জানা হচ্ছে পিএইচ স্কেল। হ্যাঁ, যে লগারিদম অফ মানে হাইড্রোজেনের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। ওই পিএইচ স্কেল আছে, ওই পিএইচ স্কেলের 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা থাকে। কত? 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা থাকে। ওই পিএইচ স্কেলের একটা সেন্ট্রাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে কত বলো তো? সেটা হচ্ছে 7। কোনো একটা দ্রবণের পিএইচ যদি 7 থেকে কম হয়, ধরো কোনো একটা দ্রবণের মাঝে তুমি হচ্ছে এই পিএইচ স্কেলটা ডুবাই দিছো। তো এই হচ্ছে একটা পাতিল, এই পাতিলের মাঝে ধরো হচ্ছে একটা দ্রবণ আছে। দ্রবণটা আসলে অ্যাসিড নাকি ক্ষার তুমি জানো না। তুমি কি করছো? এই পিএইচ স্কেলটা এই দ্রবণে ডুবাই দিছো। ডুবাই দেওয়ার পরে তুমি দেখলা যে এই পিএইচ স্কেলের মান আসছে 7 থেকে কম, ধরো 5, 6 এরকম সামথিং, মানে 7 থেকে কম আসছে। যদি দেখো পিএইচ স্কেলের মান 7 থেকে কম আসে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলবো যে ওই দ্রবণটা হচ্ছে একটা অ্যাসিডীয় দ্রবণ। যদি দেখো ওই দ্রবণের পিএইচ 7 থেকে বেশি হয়, পিএইচ এর মান যদি 7 থেকে বেশি হয়, দেখো যদি দ্রবণের পিএইচ এর মান কত বলো তো? 7 থেকে বেশি। তুমি একটা দ্রবণ, এখানে হচ্ছে ধরো একটা দ্রবণ আছে, এখানে পিএইচ স্কেলটা ডুবাই দিছো। যদি দেখো যে দ্রবণের মানটা 7 থেকে বেশি হয়, মানে পিএইচ স্কেলের মান যদি 7 থেকে বেশি আসে, মানে 8, 9, 10 এরকম আসতেছে, তাহলে তুমি বুঝবা যে ওই দ্রবণটা হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ। ওই দ্রবণটা হচ্ছে একটা কিসের দ্রবণ বলো ভাইয়া? ক্ষারীয় দ্রবণ। আবার কোনো একটা দ্রবণে তুমি যদি এই পিএইচ স্কেলটা ডুবাও, তুমি দেখো পিএইচ স্কেলের মান একেবারে 7, পিএইচ কত আসছে বলো? পিএইচ এর মান একেবারে 7, তাহলে তুমি বুঝবা যে ওই দ্রবণটা হচ্ছে একটা নিরপেক্ষ দ্রবণ। তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে নিরপেক্ষ পানির পিএইচ কত, নিরপেক্ষ মাটির পিএইচ কত। নিরপেক্ষ কতটাই তুমি মনে রাখবা, নিরপেক্ষ মানেই হচ্ছে এটার পিএইচ হচ্ছে 7। নিরপেক্ষ আসলে তুমি সরাসরি পিএইচ 7 দেখাবা। তাহলে আমি এটা কেন বুঝাইলাম? আমাকে ব্লাডকে বলা হয়েছে ব্লাড হচ্ছে সামান্য ক্ষারীয়। তাহলে সামান্য ক্ষারীয়, দেখো আমি বলছিলাম পিএইচ স্কেলের মান যদি 7 থেকে বেশি হয়, তাহলে আমরা বলি ওই দ্রবণটা হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ। এখন দেখো আমরা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে রক্তের পিএইচ হচ্ছে 7.4। কত? রক্তের পিএইচ হচ্ছে 7.4। এটা হচ্ছে তার পিএইচ স্কেলের মানে গড়ে হচ্ছে 7.4, আর এভারেজ আর হচ্ছে তোমার রেঞ্জ হচ্ছে কত? 7.35 থেকে 7.45। এটা হচ্ছে তার রেঞ্জ, হ্যাঁ। আর গড়ে হচ্ছে 7.4। তাহলে দেখো আমি বলছি 7-এর থেকে বেশি হলেই ক্ষার, 7-এর চাইতে বেশি হলেই ক্ষার। এখন দেখো পিএইচ হচ্ছে 7.4, তার মানে 7.4 মানে কি? মানে 8 না, কিন্তু 7-এর চেয়ে একটু বেশি। 7-এর থেকে বেশি হলেই ক্ষার, 7-এর চেয়ে একটু বেশি, তার মানে সামান্য। এখন 7-এর চেয়ে বেশি হলে কি? ক্ষার। তার মানে সামান্য ক্ষারীয়। দেখো আমাদের ব্লাডটা কিন্তু সামান্য ক্ষারীয়। কেন? কারণ ব্লাডের পিএইচ হচ্ছে 7.4। দেখো আমি একটা জিনিস এক্সপ্লেন করতে গিয়ে কত ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝাইছি তোমাকে, জানো? এটা খুবই ইম্পর্টেন্ট, পিএইচ স্কেল বোঝা, অ্যাসিড ক্ষার লবণ। তাহলে আমরা দেখলাম যে কেন ব্লাডকে সামান্য ক্ষারীয় বলা হইতেছে, কারণ ব্লাডের পিএইচ হচ্ছে 7.4। 7.4 মানে কি? 7-এর চেয়ে বেশি হলে ক্ষার, একটু বেশি 7.4, তার মানে সামান্য ক্ষারীয়। ওকে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা কেন ব্লাডের পিএইচকে আমরা বলতেছিলাম হচ্ছে ব্লাডকে আমরা কেন সামান্য ক্ষারীয় বলছি, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। আমি এটা মুছে ফেললাম। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, লবণাক্ত স্বাদযুক্ত। দেখো কেন ব্লাডটা লবণাক্ত স্বাদযুক্ত? এখন তোমাকে আগে জানতে হবে লবণ ব্যাপারটা কি। তোমাদের নার্সিং ভর্তি করতে এবারও আসছে এই প্রশ্নটা, আন্তর্জাতিক মানের প্রশ্ন এটা। সেটা হচ্ছে দেখো আমাদের তুমি বলি খাবার লবণের সংকেত কি? খাবার লবণ অনেক আসে এই প্রশ্ন, বিএসসিতেও আসে, ডিপ্লোমাতেও আসে। সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। দেখো আমরা আমাদের যখন ব্লাড তোমাকে এক্সপ্লেন করে পড়াবো, তখন দেখবো যে ব্লাডের মাঝে আমাদের রক্তকণিকা, রক্তরস আছে। এই রক্তরসের মাঝে 8 থেকে 10% হচ্ছে অজৈব লবণ থাকে। এই যে অজৈব লবণ,
এই অজৈব লবণগুলোর মাঝে কি কি আছে বলো? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এই যে এইরকম ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, হ্যাঁ, এই যে অজৈব লবণ, এগুলো সব হচ্ছে অজৈব লবণ। এই অজৈব লবণগুলো কোথায় পাওয়া যায়? আমাদের রক্তে। এখন রক্তের মাঝে যেহেতু অজৈব লবণ আছে, দেখো আমরা যে খাবার লবণ খাই, খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে কি আছে? সোডিয়াম আছে, ক্লোরিন আছে। তাহলে এই সোডিয়াম, ক্লোরিন এগুলো হচ্ছে এক এক লবণের হচ্ছে এক একটা উপাদান। তাহলে সোডিয়াম আছে, ক্লোরিন আছে, এই জন্য আমরা খাবার লবণ, আমাদের যে মানে আমরা নর্মালি যে খাবার লবণটা খাই, সোডিয়াম আছে, ক্লোরিন আছে। তো এইগুলোই তো আমাদের ব্লাডে আছে। এই যে লবণগুলা, এইগুলো আমাদের ব্লাডে উপস্থিত আছে। এই লবণগুলো আমাদের ব্লাডে উপস্থিত আছে দেখাই আমাদের ব্লাডটা হচ্ছে লবণাক্ত স্বাদযুক্ত হয়। ব্লাড খাইলে দেখবো একটা নুনা নুনা লাগে। খাইছো? অনেকেই তোমরা খাইছো কিনা একটা আমাকে জানাই তো। তো এই যে ব্লাড, এটা হচ্ছে তোমার কি লুনা লুনা লাগে বা লবণাক্ত স্বাদযুক্ত। কেন? কারণ এই ব্লাডের মধ্যে কি আছে? অজৈব লবণ। তোমাকে প্রশ্ন করতে পারে যে রক্ত লবণাক্ত স্বাদযুক্ত হয় কেন? কারণ রক্তের মাঝে অজৈব লবণ আছে। কি কি? এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফ্লোরিন, হ্যাঁ, এগুলো অজৈব লবণগুলো আমাদের ব্লাডে থাকে। এই জন্য ব্লাডটা হচ্ছে লবণাক্ত স্বাদযুক্ত হয়। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দেখো আমাদের ব্লাড হচ্ছে লাল বর্ণের। আমাদের ব্লাডটা হচ্ছে লাল বর্ণ। এখন কথা হচ্ছে ভাইয়া ব্লাড কেন লাল বর্ণের? এই যে লাল, এগুলো হচ্ছে এক একটা কি বলতো রংযক, মানে হচ্ছে এক একটা রং, তাই না? তো আমাদের যে ব্লাড, এই ব্লাডে একটা গুরুত্বপূর্ণ উপাদান আছে, এটা হচ্ছে হিমোগ্লোবিন, যাকে আমরা এইচবি দ্বারা প্রকাশ করি, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন হচ্ছে একটা রংযক পদার্থ, এবং এই হিমোগ্লোবিনের যে গ্লোবিন অংশ, এই গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। এই গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন, বা তুমি বলতে পারো যে হিমোগ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। তো এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ আমাদের ব্লাডে থাকে বলেই আমাদের ব্লাডটা হচ্ছে লাল বর্ণের হয়। কেন লাল বর্ণের হয়? কারণ হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ আমাদের রক্তে উপস্থিত থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই জন্য আমাদের রক্তটা হচ্ছে লাল বর্ণের হয়। এরপরে দেখো তরল। কেন ব্লাড কেন তরল বলো তো? দেখো তরল পদার্থ মানে কি? মানে তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নাই। তুমি যে পাত্রে রাখবা সেই পাত্রে আকার ধারণ করে। তুমি ব্লাডকে যদি একটা কি বলে, তুমি ব্লাডকে যেখানে রাখবা, ব্লাড কিন্তু সেটার আকারে ধারণ করবে। তুমি ব্লাডটা হচ্ছে ধরো হচ্ছে তুমি একটা কি বলে যে গ্লাসে রাখলা, দেখবে এটা গ্লাসের মতো আকার ধারণ করতেছে। আবার আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের ব্লাডের দুইটা অংশ, একটা হচ্ছে একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। এই যে রক্তরস, এই রক্তরসের 90 থেকে 92% হচ্ছে পানি। এই রক্তরসের 90 থেকে 92% পানি। তাহলে পানি তো হচ্ছে একটা তরল। সো আমরা বলতেই পারি যে ব্লাড হচ্ছে একটা তরল, কারণ তরল পদার্থের যে বৈশিষ্ট্য, ব্লাড ওই সব বৈশিষ্ট্য সে হচ্ছে মেনে চলে। এখন দেখো আমরা যোজক কলা, এই যোজক কলা ইংলিশে বলা হয় কানেকটিভ টিস্যু। যোজক মানে হচ্ছে কানেকটিভ বা কানেকশন, মানে হচ্ছে সংযোগ করে, আর কলা মানে হচ্ছে টিস্যু। কেন ব্লাডকে যোজক কলা বলা হইতেছে? ব্লাডকে যোজক কলা এই জন্যই বলা হইতেছে, এই ব্লাড বা রক্ত কি করে আমাদের শরীরে যে বিভিন্ন হরমোন, এই যে আমাদের হরমোনগুলা এক জায়গায় উৎপন্ন হয় আর এক জায়গায় কাজ করে। যেমন ধরো তোমাদের একটা ইম্পর্টেন্ট হরমোন, সেটা হচ্ছে রেনিন। দেখো এই রেনিন উৎপন্ন হয় কোথায়? কিডনিতে। কিডনিতে কি উৎপন্ন হয়? কিডনিকে উৎপন্ন করে রেনিন উৎপন্ন করে। কিডনিকে উৎপন্ন করে রেনিন। রেনিন হরমোনটা কোথায় উৎপন্ন হয়? কিডনি থেকে। কিডনি থেকে রেনিন হরমোন উৎপন্ন হয়। এখন রেনিন হরমোন উৎপন্ন হয় কিডনিতে, কিন্তু রেনিন কি কাজ করে বলতো? প্রোটিন পরিপাক করে। কোথায় কাজ করে বলতো? আমাদের পাকস্থলীতে। এখন এই যে দেখো উৎপন্ন হইতেছে কিডনিতে, কিন্তু কাজ করে গিয়ে পাকস্থলীতে। এই যে কিডনি থেকে উৎপন্ন হয়, কিন্তু কিডনিতে রেনিনের কোনো কাজ নাই। রেনিন হরমোনের কাজ কিডনিতে না, রেনিন হরমোনের কাজ কোথায়? পাকস্থলীতে। সে কি করে? প্রোটিন পরিপাক করে। এখন এই রেনিন কাজটা করতে হলে কোথায় যেতে হবে? পাকস্থলীতে যাইতে হবে। এখন সে যদি কিডনি থেকে উৎপন্ন হয়, সেখানে বসে থাকে, তার কোনো কাজ হবে না। তাহলে এটা কি হতো বলতো? কিডনি থেকে কোথায় আসতে হবে? পাকস্থলীতে আসতে হবে। এখন কীভাবে আসবে? রেনিন হরমোনটা কিডনি থেকে উৎপন্ন হয়ে সেটা রক্তের সাথে মিশে হবে, এবং রক্ত সারা দেহে ফ্লো হইতেছে, সারা দেহে রক্ত হইতেছে। তাহলে কি হবে বলো? ওই যে রেনিন হরমোনটা যেটা আমাদের কিডনিতে উৎপন্ন হয়েছিল, এইটা উৎপন্ন হয়ে রক্তের সাথে মিশে যাবে। পরে ওই রক্তের সাথে সে মিশে মিশে কোথায় আসবে? পাকস্থলীতে আসবে। পাকস্থলীতে এসে সে কী করবে? আমাদের দুগ্ধ প্রোটিন বা প্রোটিনটাকে পরিপাক করবে। তার মানে দেখো এই যে আমাদের কিডনি এবং আমাদের পাকস্থলী, মানে এই একটা অঙ্গ না, এই একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গের কী করছে? কানেকশন তৈরি করছে, যোগাযোগ রক্ষা করছে। কে? ব্লাড। এই ব্লাডের মাধ্যমে আমাদের সারা দেহে কী হয়? নিউট্রিশন সাপ্লাই হয়, হরমোন সাপ্লাই হয়, আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদানগুলো এই ব্লাডের মাধ্যমে সাপ্লাই হয়। তার মানে কি হয়? এই ব্লাড কী করতেছে? একটা অঙ্গের সাথে একটা অঙ্গের কানেকশন, একটা অঙ্গের সাথে একটা অঙ্গের যোগাযোগ রক্ষা করতেছে। এই জন্যে আমরা ব্লাডকে বলি ব্লাডটা হচ্ছে কি বলতো? ব্লাড হচ্ছে কি? একটা কানেকটিভ টিস্যু। সুপ্রিয় শিক্ষার্থীরা,
প্রতি নার্সিং কেয়ারের কিন্তু আমাদের অনলাইন সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ব্যাচ অলরেডি চালু হইতেছে। আগামী জুন মাসের 1 তারিখে আমাদের ক্লাস। তোমরা যারা এখন থেকে প্রস্তুতি শুরু করতে চাও তোমরা হচ্ছে আমাদের সাথে আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারো। ওকে, আমাদের আর মাত্র একটা সিট খালি আছে, আগামীকালকের মাঝে আমরা সম্পূর্ণ আমাদের ভর্তি কনফার্ম করে ফেলবো। আরেকটা হচ্ছে আমাদের প্রগতি নার্সিং কেয়ার ইউটিউব চ্যানেল আছে, প্রগতি নার্সিং কেয়ার লিখে সার্চ করলে সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবা। সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। ধন্যবাদ।